সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় কনিক। কনিক্স বা কনিক, কনিকের সংজ্ঞা বা ডেফিনিশনটা কি? কার্তেশীয় সমতলে কোনো চলমান বিন্দু থেকে একটি স্থির বিন্দুর দূরত্ব ও চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত যদি সর্বদা ধ্রুবক হয়, তবে সৃষ্ট সঞ্চারপথকে কনিক বলে। তাহলে কনিকের সংজ্ঞায় আমরা কি পড়লাম? কার্টেসীয় সমতলে কোনো চলমান বিন্দু থেকে একটি স্থির বিন্দুর দূরত্ব ও চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখার উপর সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত যদি সর্বদা ধ্রুবক হয়, তবে সৃষ্ট সঞ্চারপথকে আমাদের কি বলে? কনিক বলে। চিত্রটা অঙ্কন করি তাহলে আমরা। এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, পি থেকে এম, এটা হচ্ছে আমাদের এই বিন্দু, এটা হচ্ছে আমাদের জেড বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এম বিন্দু। তার মানে আমাদের কি বুঝাইতেছে? এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, আর এসপি ডিভাইডেড বাই পিএম এটারে বলা হয় ই, উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। উৎকেন্দ্রিকতা বা ইংরেজিতে বলা হচ্ছে ইসেন্ট্রিসিটি। এসপি ডিভাইডেড পিএম এটারে বলা হচ্ছে কি? উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। আর এখানে যে পি বিন্দুটা, হ্যাঁ, পিটা হচ্ছে আমাদের এক্স ওয়াই বিন্দু, এটা হচ্ছে আমাদের চলমান বিন্দু, আর এসটা হচ্ছে আমাদের স্থির বিন্দু। হ্যাঁ, এস হচ্ছে আমাদের স্থির বিন্দু। আর এমজেড হলো সরল রেখা, নির্দিষ্ট সরল রেখা। এমজেড নির্দিষ্ট সরল রেখা, আর পিএমটা হচ্ছে নির্দিষ্ট সরল রেখা থেকে ওই চলমান বিন্দুর লম্ব দূরত্ব। চলমান বিন্দুর হচ্ছে লম্ব দূরত্ব। এখন আমরা কনিক কত প্রকার হয় এই বিষয়টা একটু জানবো।
দেখো বুঝার সুবিধার্থে আমরা চিত্রটা আবার অঙ্কন করি। আচ্ছা, আমরা কি বললাম সেখানে, এসপি ডিভাইডেড বাই পিএম, হ্যাঁ, এটারে কনস্ট্যান্ট বা এটার আমরা বললাম হচ্ছে ধ্রুবক। এটা মানে কি বুঝায় বলো তো? যেমন হচ্ছে আমরা যদি লিখি, সর্বদা ধ্রুবক বলতে বুঝাইতেছে কি, আমরা যদি লিখি 4/2 কাটলে কত, 2, এটা সমান আমরা এটা লিখতে পারি না 8/4 কাটলে কত, 2, 16/8 কাটলে কত, 2। অর্থাৎ আমাদের এসপি এবং পিএম এর মান কি ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের এই যে ভ্যালুটা আসবে এটা সবসময় কি হবে, সমান হবে। এই শর্ত সাপেক্ষে যে সঞ্চার করতে হবে সেটাই আমাদের কনিক। এখন দেখো, যদি আমাদের এসপি এবং হচ্ছে পিএম সমান হয়, এস থেকে পি এর দূরত্ব, স্থির বিন্দু চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে ওই নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব যদি সমান হয়, তাহলে এটা মানে কি বুঝাইতেছে, ই ইকাল টু আমাদের 1। এটারে বলা হবে প্যারাবোলা বা পরাবৃত্ত, হ্যাঁ, পরাবৃত্ত, ইংরেজিতে বলে হচ্ছে প্যারাবোলা, ইংরেজি বলবো হচ্ছে আমাদের প্যারাবোলা। যদি এরকম ঘটনা ঘটে, এসপি অপেক্ষা আমাদের পিএম বড়, অনুপাতের মান অপেক্ষা তাহলে ওয়ান এর মানটা কি হবে, বড় হবে, তখন এটারে বলা হবে হচ্ছে আমাদের উপবৃত্ত, উপবৃত্ত, ইংরেজিতে বলা হচ্ছে ইলিপস। যদি পিএম অপেক্ষায় এসপি বড় হয়, অর্থাৎ এর মানটা ওয়ান অপেক্ষা বড়, তখন এই যেটা কি হবে, অধিবৃত্ত, অধিবৃত্ত বা হাইপারবোলা। আর যদি আমাদের ইকুয়াল টু জিরো হয়, হ্যাঁ, ইকুয়াল টু জিরো, এটা হবে হচ্ছে বৃত্ত, এটা হবে হচ্ছে আমাদের সার্কেল বা বৃত্ত, হ্যাঁ। আমরা তারপর চিত্রের মাধ্যমে একটু বুঝাই, ডেমো। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে পরাবৃত্তের চিত্র। অধিবৃত্ত দেখতে, উপবৃত্ত দেখতে কেমন একটু দেখি আমরা। উপবৃত্তটা হচ্ছে দেখতে এরকম, আর অধিবৃত্ত এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, এটা আমাদের প্যারাবোলা, হ্যাঁ, প্যারাবোলা বা পরাবৃত্ত, এটা পরাবৃত্ত, এটা হচ্ছে আমাদের উপবৃত্ত বা হচ্ছে ইলিপস, ইলিপস। আর একটা আছে আমাদের কি, হাইপারবোলা, হ্যাঁ। হাইপারবোলাটা দেখতে কেমন, এই যে এটা হচ্ছে আমাদের হাইপারবোলা, হাইপারবোলা বা এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। তো আজকে আমরা শুধুমাত্র পরাবৃত্ত নিয়ে আলোচনা করব বা প্যারাবোলা নিয়ে। পরাবৃত্ত মানে হচ্ছে প্যারাবোলা। দেখো, পরাবৃত্তর হচ্ছে আমাদের চার ধরনের সমীকরণ হবে, আদর্শ সমীকরণ, এই যেরকম
এই সমীকরণটা দেখতে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তারপরে তোমার সমীকরণটা আরেকটা এরকম আছে, এই সমীকরণটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষের দিকে হলে পজিটিভ এক্স এক্সিস বরাবর এক্স এক্স প্রাইম, আর ঋণাত্মক নেগেটিভ মানে কি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত, তার মানে এই দিকে হবে। এটা হচ্ছে, এটার সমীকরণ হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা হচ্ছে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর হলে। নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর হলে দেখতে কেমন হবে, এরকম, হ্যাঁ শেপটা এরকম হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এক্স প্রাইম ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এখন দেখো পরবর্তীর যে সমীকরণগুলো আছে, যে কোনো একটা সমীকরণ আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই সমীকরণ থেকে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক, তারপর হচ্ছে দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো একটু দেখবো। এটার বলা হচ্ছে এস হচ্ছে আমাদের উপকেন্দ্র, হ্যাঁ এসটার বলা হচ্ছে আমাদের উপকেন্দ্র, এ হচ্ছে শীর্ষবিন্দু। আচ্ছা, এ হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে আমাদের 0,0, 0,0, হ্যাঁ মূল বিন্দুতে যেহেতু অবস্থিত। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে হচ্ছে আমাদের, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এ, এটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ এ কমা জিরো, এ কমা জিরো। এখান থেকে যদি এটা পি ধরো, হ্যাঁ এস থেকে পি, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ বা উপকেন্দ্রিক লম্ব রেখা। উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ হবে এরকম, উপকেন্দ্রিক লম্ব রেখার, উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ দেখো, এটা হচ্ছে এস বিন্দুর স্থানাঙ্ক কত, এ কমা জিরো, এটা হচ্ছে এটা এই পর্যন্ত, হ্যাঁ এস থেকে পি, তার মানে কি এ রেখার উপর লম্ব, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে এক্স ইকাল টু কত হবে, এ হবে, এক্স ইকাল টু এ, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ। আর এম জেড হচ্ছে আমাদের নিয়ামক রেখা, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে, এম জেড, তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ হবে, এই যে জেড বিন্দু, এটার স্থানাঙ্ক হবে -a,0, অর্থাৎ এ থেকে এস পর্যন্ত যতটুকু দূরত্ব, এ থেকে জেড পর্যন্ত ঠিক সেম এই পরিমাণ দূরত্বই আছে। তাহলে এটা হবে কত, এটাও হচ্ছে মাইনাস এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে হবে এক্স ইকাল টু হচ্ছে মাইনাস এ, এক্স ইকাল টু হচ্ছে মাইনাস এ। এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের একটু চিত্রটা মুছে দিই এখানে।
এটা ধরো আমাদের এস, এটা এল, এটা হচ্ছে এল প্রাইম, এটা হচ্ছে আমাদের এম, জেড, এটা হচ্ছে আমাদের এ। এই যে এল এবং এল প্রাইম, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে দেখো, আমাদের এখান থেকে এস থেকে এল পর্যন্ত যে দূরত্ব, আর আমাদের এল থেকে এম পর্যন্ত দূরত্ব আমরা কি সেম রাখতে পারবো না? এস এল সমান সমান কি লিখতে পারবো, এম এল। এস এল সমান কিন্তু আমরা এম এল লিখতে পারবো। এম এল সমান আমরা জেড এস লিখতে পারবো কিনা, এটা সমান কি জেড এস লিখতে পারবো কিনা? আবার জেড এস সমান দেখো আমরা কি লিখতে পারবো, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে আমাদের ছিল কত, এখান থেকে এ পর্যন্ত এ, এখান থেকে এ পর্যন্ত এ, তাহলে এ প্লাস এ সমান সমান কত, 2a। তাহলে জেড এস এর সমানে কিন্তু আমার এস এল এর দূরত্ব, আমরা কি জেড এস সমান তাহলে লিখতে পারবো এস এল। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে এস এল এর দূরত্ব কত হবে, এস থেকে এল এর দূরত্ব হবে আমাদের 2a। যেহেতু এটা মিডিল পয়েন্টে অবস্থিত, এখান থেকে এটা যদি আমাদের 2a হয়, তাহলে এস থেকে এল প্রাইম কত হবে, এটাও হবে 2 এর দূরত্ব। তা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে মডুলাস অফ 4a। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4a। দেখো আরো বিষয় আছে আমাদের, যদি আলফা কমা বিটা শীর্ষ বিশিষ্ট এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের আলফা বিটা শীর্ষ বিশিষ্ট এক্স অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ হবে এরকম, y মাইনাস বিটা স্কয়ার সমান 4a x মাইনাস আলফা। আবার আলফা কমা বিটা শীর্ষ বিশিষ্ট y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ হবে আমাদের x মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4a y মাইনাস বিটা। হ্যাঁ, 4a y মাইনাস বিটা। আবার দেখো, ধরো আমাদের ধরো এটা হচ্ছে আমাদের y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ, আর আরেকটা সরল রেখা আমাদের মনে করো y ইকুয়াল টু mx প্লাস c, y স্কয়ার ইকুয়াল টু 4x আর y ইকুয়াল টু mx প্লাস c, একটা পরাবৃত্ত এবং একটা হচ্ছে সরল রেখা, কখন পরস্পর স্পর্শক হবে। হ্যাঁ, তো দুইটা স্পর্শক হওয়ার জন্য আমাদের কি করতে হবে, দুইটা সমীকরণ সমাধান করতে হবে। দুইটা সমীকরণ সমাধান করলে তুমি পাবা সম্পর্ক তাদের মধ্যে c ইকুয়াল টু a বাই m। এটা হচ্ছে স্পর্শক হওয়ার শর্ত, একটা সরল রেখার একটা পরাবৃত্ত স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে আমাদের c ইকুয়াল টু a বাই m হতে হবে। হ্যাঁ, স্পর্শক হওয়ার শর্ত। এখন আমরা কিছু ম্যাথ দেখবো। হ্যাঁ, ধরো একটা দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 9x, এর হচ্ছে শীর্ষবিন্দু সমীকরণের এর শীর্ষবিন্দু শীর্ষবিন্দু উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখা সমীকরণ নির্ণয়, এবং
নিয়ামক রেখার সমীকরণ নির্ণয়। প্রথম হচ্ছে আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, এটা আমরা খুব সহজে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর সাথে তুলনা করতে পারি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই সমীকরণের আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত পাইছি? 0,0। তাহলে এখানে কত শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে এখানে 0,0। তারপরে হচ্ছে আমাদের কি বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি পড়ছিলাম বলতো? a,0 না? a,0 পড়ছিলাম তো। আচ্ছা, এর মানটা আমরা নির্ণয় করি। তাহলে a এর সমান এখানে কি করব আমরা? 4a সমান সমান কত? 9 লিখবো। তাহলে a সমান কত? 9/4। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 9/4, 0। তারপর হচ্ছে আমাদের কি বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি পড়ছিলাম? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a। তাহলে 4 ইন্টু 9/4, এটা কাটলে আমাদের কত হবে? 9। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 9। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ কত? x ইকাল টু মাইনাস a, x ইকাল টু মাইনাস a। তাহলে x ইকাল টু মাইনাস a বলতে এখানে কত বলতো? এখানে ছিল কত? এর মান কত বের করছিলাম আমরা? 9/4। তাহলে ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 4x প্লাস 9 ইকাল টু 0। 4x প্লাস 9 ইকাল টু 0, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ।